হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণী ছায়া প্রকাশনীর যে ভৌতবিজ্ঞান ও পরিবেশের তোমাদের টেক্সট বইটা রয়েছে, সেই টেক্সট বই অর্থাৎ দুয়ারি গাঙ্গুলি মাইতি এর লেখা যে ছায়া প্রকাশনীর টেক্সট বুক রয়েছে, সেই টেক্সট বইয়ের কোশ্চেন অ্যান্সার অনুসরণী প্রশ্ন উত্তর সলিউশন করছিলাম। এর আগে কয়েকটি ভিডিওতে তোমরা কয়েকটি চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার পেয়েছো। দেখো, আজকের এই ভিডিওতে চলতরিক সম্পর্কে, যে চলতরিক্তের বিভাগ গ পর্যন্ত অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের ভিডিওগুলো করানো হয়েছিল। নেক্সট বিভাগ ঘ দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের যে কোশ্চেনগুলো রয়েছে তার সলিউশনগুলো দেখবো একবার বা বুঝে নেবো, কারণ প্রত্যেকটা কোশ্চেন উত্তর বইয়ে রয়েছে। তোমরা ওখান থেকে একবার বুঝিয়ে নাও বা দেখে নাও কী করে কোনটা কতটুকু লিখতে হয়। এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করো বেশি বেশি করে, এবং তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে, তিনটি রোধের শ্রেণী সমবায় তুল্যরোধ নির্ণয় করো। তিনটি রোধ যদি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে তবে তার তুল্যরোধ কী হবে সেটি নির্ণয় করতে বলেছে প্রথম কোশ্চেনে। তো এর উত্তর পাবে কত নম্বর পেজে? পেজ নম্বর 67 পেজে তোমাদের এই যে বইটা রয়েছে টেক্সট বইয়ে কোশ্চেন আনসারটার কোশ্চেন উত্তর রয়েছে। দেখো, রোধের শ্রেণী সমবায় কাকে বলে না, R1 R2 R3 রোধ তিনটি এমনভাবে যুক্ত যার একটি শেষ প্রান্ত অপরটির প্রথম প্রান্তের সঙ্গে জোড়া লাগানো আছে। রোধের এই সমবায়টি হলো শ্রেণী সমবায়, অর্থাৎ যদি কতকগুলি রোধ পরপর এমনভাবে যুক্ত থাকে যে একটি শেষ প্রান্ত ও পরেরটির প্রথম প্রান্তের সঙ্গে জোড়া লাগানো থাকে, তবে এই সমবায়কে রোধের শ্রেণী সমবায় বলা হয়। তো এই সমবায়ের বৈশিষ্ট্য হলো প্রতিটি রোধের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ হয়। R1 R2 ও R3 রোধ তিনটি শ্রেণী সমবায় মূল বর্তনীর সঙ্গে এ ও ডি বিন্দুতে যুক্ত। এ থেকে ডি বিন্দুর এর দিকে আই তড়িৎ হচ্ছে, যে এ থেকে ডি বিন্দুতে তড়িৎ হচ্ছে, এটা R1 R2 R3 তিনটে রোধ, এটা এ বি সি তিনটে বিন্দুতে যুক্ত রয়েছে। এ থেকে ডি দিকে আই তড়িৎ হচ্ছে। তো মনে করি কি এ বি সি ডি বিন্দুর বিভব যথাক্রমে ভি এ ভিবি ভিসি ভিডি। তো ওহমের সূত্র আমরা কি জানি? ওহমের সূত্র ভি সমান আই আর। তো এই দুটো বিন্দুর মধ্যে এই রোধের ক্ষেত্রে যদি আমরা ওহমের সূত্র অ্যাপ্লাই করি তো পাবো কি ভি এম মাইনাস ভিবি। তো ভি এম মাইনাস ভিবি সমান কত? আই আর ওয়ান। একইভাবে এই দুটোর মধ্যে কত হলো? ভি এ মাইনাস ভিসি সমান আই আর টু। আর এই দুটো বিন্দুর মধ্যে ওহমের সূত্র লাগালে কী পাবো আমরা? ভিসি মাইনাস ভিডি সমান আই আর থ্রি। এই তিনটে যে ওহমের সূত্র থেকে আমরা তিনটে গাণিতিক রূপ পেলাম, এই তিনটে যদি আমরা যোগ করি তো যোগ করলে পাবো ভি এ মাইনাস ভিডি ইকুয়াল টু আই আর ওয়ান যোগ আর টু যোগ আর থ্রি। আই কমন নিয়েছে, এখানে আই কমন নিয়ে আর ওয়ান যোগ আর টু যোগ আর থ্রি লেখা হয়েছে। এটা 4 নম্বর সমীকরণ। তো এবার আমরা বলছি যে এই তিনটে রোধের পরিবর্তে এই ও ডি বিন্দুর মধ্যে আর এস রোধ ব্যবহার করে একই বিভব প্রভেদ প্রয়োগ করলে যদি মূল তড়িৎ প্রবাহ মাত্রা আই একই থাকে, তাহলে আর এসকে বলা হবে রোধ তিনটি শ্রেণী সমবায়ের তুল্য রোধ। অর্থাৎ কোনো তড়িৎ বর্তনীর নির্দিষ্ট বিভব প্রভেদে থাকা দুটি বিন্দুর মধ্যে সংযুক্ত একাধিক রোধের পরিবর্তে একটি রোধ ব্যবহার করলে যদি একই তড়িৎ প্রবাহ পাওয়া যায়, তবে ওই রোধকে উক্ত রোধ সমবায়ের তুল্যরোধ বলে। তাই ভি এ মাইনাস ভিডি সমান আই আর এস। এখানে 4 এবং 5 নম্বর সমীকরণ তুলনা করলে আমরা পাবো কি আর এস ইকুয়াল টু আর ওয়ান যোগ আর টু যোগ আর থ্রি। এটা হচ্ছে শ্রেণী সমবায়ের তুল্যরোধের রাশিমালা। নেক্সট কোশ্চেন নম্বর 2 দেখো কি বলেছে, তিনটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্যরোধের মান কত হবে? এটা পাবে কোশ্চেন নম্বর 6, পেজ নম্বর 68 পেজে দেখো রয়েছে যে সমান্তরাল সমবায়ের তুল্যরোধের সমবায়। এটা করতে হলে আমাদের কী করতে হবে? দেখো দেওয়া আছে আমাদের সমান্তরাল সমবায় কেমন ছবি। এইটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ছবি, কারণ এখানে এ বিন্দু এবং বি বিন্দু দ্বারা তিনটে আলাদা আলাদা রোধকে যুক্ত করা হয়েছে এবং এরা পরস্পর নিজের মধ্যে সমান্তরাল রয়েছে। তাই সমান্তরাল সমবায় কাদের বলি আমরা? সমান্তরাল সমবায় বলা হয় যে রোধগুলো দুই প্রান্তের বিভব প্রভেদ সেম হবে এবং প্রত্যেকটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আলাদা আলাদা হবে। প্রত্যেকটির মধ্যে আলাদা, কারণ প্রত্যেকটা রোধ যেহেতু আলাদা, তাই প্রত্যেকটার মধ্যে তড়িৎ প্রবাহ আলাদা হবে এবং দুই প্রান্তের বিভব প্রভেদ সেম হবে। এই ধরনের সমবায়কে বলা হয় কি সমান্তরাল সমবায়। তাই সমান্তরাল সমবায় কি একটি নির্দিষ্ট বিন্দুতে ও অপর একটি প্রান্ত অপর একটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত রয়েছে, যেমন তিনটি রোধ। এই রোধের এই ধরনের সমবায়কে সমান্তরাল সমবায় বলা হয় যদি কতকগুলি রোধের এক প্রান্ত একটি নির্দিষ্ট বিন্দুতে অপর প্রান্ত একটি অপর বিন্দুতে যুক্ত থাকে, তবে ওই সমবায়কে রোধের সমান্তরাল সমবায় বলা হয়। এই সমবায়ের বৈশিষ্ট্য কি প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ সেম হয়, একই হয়। এই পাশের চিত্রে আর ওয়ান আর টু আর থ্রি রোধ তিনটি সমান্তরাল সমবায়ের মূল বর্তনীর সঙ্গে যুক্ত, অর্থাৎ এ ও বি বিন্দুতে যুক্ত। এ ও বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু ভি এবং বর্তনীর মূল প্রবাহ মাত্রা আই হলে
রোধগুলির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হয় যথাক্রমে I1 I2 আর I3। রোধগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকায় প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ একই হয়। ওহমের সূত্র প্রয়োগ করো প্রত্যেকটা রোধের জন্য। ওহমের সূত্র প্রথমটার জন্য কত হবে, I1 সমান কী পাবো আমরা, V/R1, কারণ ওহমের সূত্র V সমান IR। তো এখান থেকে I সমান লিখতে হবে V/R। এক নম্বর রোধের জন্য I1 সমান কী পাবো, V/R1। দুই নম্বরের জন্য কী পাবো, V/R2। তিন নম্বরের জন্য পাবো I3 সমান V/R3। এবার আমরা অ্যাকচুয়াল কী জানি, I সমান তিনটে যোগফল। তো I সমান লিখতে পারি, এই তিনটে মান বসিয়ে দিলাম, তিনটে V কমন লিখে পাবো 1/V1 R1 + 1/R2 + 1/R3। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার A ও B বিন্দুর মধ্যে তিনটি রোধের পরিবর্তে RP মানের একটি রোধ ব্যবহার করে একই বিভব প্রয়োগ করে যদি একই প্রবাহমাত্রা I পাওয়া যায় তাহলে RP কে বলে রোধগুলির সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। তো V সমান কত, I × RP, I সমান V/RP। এবার এই সমীকরণ আগের সঙ্গে তুলনা করলে আমরা কী পাবো, 1/RP সমান কত, 1/R1 + 1/R2 + 1/R3। এটা হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়ের তুল্য রোধের রাশিমালা। আমাকে এত দূরই লিখতে হবে পরীক্ষা আসলে। নেক্সট কোশ্চেন নম্বর 3 নম্বর দেখো, বলেছে যে কৃতকার্যের ধারণা থেকে H সমান I² RT/J সমীকরণটি প্রতিষ্ঠা করো। কি থেকে, কৃতকার্যের ধারণা থেকে। দেখো ওটা উত্তর লিখতে হবে, এখান থেকে শুরু করতে হবে। যদি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে সেটি উত্তপ্ত হয়। মনে করি আর রোধের দুই প্রান্তে A ও B এর সঙ্গে একটি তড়িৎ কোষ যুক্ত। তড়িৎ কোষটির EMF E এবং অভ্যন্তরীণ রোধ R। A ও B বিন্দুর তড়িৎ বিভব যথাক্রমে VA ও VB। তা VA > VB হলে রোধের প্রান্ত দুটির মধ্যে বিভব প্রভেদ V সমান আর VA - VB। বর্তনীতে তড়িৎ প্রবাহ বা প্রবাহমাত্রা I হলে আর রোধের মধ্য দিয়ে T সময়ে প্রবাহিত আধান Q সমান IT। এই Q আধানকে V বিভব প্রভেদের মধ্য দিয়ে নিয়ে যেতে গেলে তড়িৎ উৎসকে কার্য সম্পাদন করতে হয়। যদি তড়িৎ উৎস দ্বারা কৃতকার্য W = QV বা W = VIT বা ওহমের সূত্র থেকে আমরা পাই V সমান IR এবং W সমান IR × IT থেকে পাবো কি W সমান I² RT। এই কার্য করে তড়িৎ কোষ। কোনো তড়িৎ যন্ত্রের কার্য করার সামর্থ্যকে তড়িৎ শক্তি বলা হয়। তড়িৎ উৎস দ্বারা কৃতকার্যই তাপ শক্তিকে রূপান্তরিত হয়। এখানে উৎপন্ন তাপ H হলে তাপ ও কার্যের তুল্যতা থেকে আমরা পাই W = JH, যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যার মান 4.2 J/Calorie বা 4.2 × 10⁷ arg/calorie। তো H সমান আমরা কী পাচ্ছি এখান থেকে W/J বা H সমান I² RT/J। H সমান I² RT/4.2 আমাকে প্রমাণ করতে বলছে, এত দূর প্রমাণ করতে বলছে, এই কথা লিখলেই হবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী আছে। নেক্সট বলছে তড়িতের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। তড়িতের তাপীয় ফল সংক্রান্ত জুলের যে সূত্র, জুল 3খানা সূত্র দিয়েছিল তাপীয় ফল সংক্রান্ত। এই সূত্র 3টে রয়েছে এখানে, এখান থেকে দেখে নাও, এখান থেকে এতটা। তো কী আছে, প্রথম বলেছে কোনো পরিবাহীর রোধ আর ও তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ H প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক হয়, অর্থাৎ H ভ্যারিজাস I² যখন R ও T উভয় ধ্রুবক। 2 নম্বর বলছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা I এবং তড়িৎ প্রবাহের সময় T অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ H = পরিবাহীর রোধের সমানুপাতিক, অর্থাৎ I ভ্যারিজাস R। এবং 3 নম্বর বলেছে কি কোনো পরিবাহীর রোধ R এবং তড়িৎ প্রবাহমাত্রা I অপরিবর্তিত থাকলে ওই পরিবাহীতে উৎপন্ন তাপ H তড়িৎ প্রবাহমাত্রার তড়িৎ প্রবাহের সময়ের অর্থাৎ T এর সমানুপাতিক, অর্থাৎ H ভ্যারিজাস T। এই তিনটে হলো জুলের সূত্র। নেক্সট কোশ্চেন দিয়ে আছে দেখো 5 নম্বর, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডে সূত্রগুলি লেখো। পরিবর্তিত তড়িৎ প্রবাহ বলতে কী বোঝো, ফ্যারাডে সূত্র এবং পরিবর্তিত তড়িৎ প্রবাহ। ফ্যারাডে সূত্র পাবে কত নম্বর পেজে, না পেজ নম্বর ফ্যারাডের সূত্র 81 পেজে, 81 পেজের উপরে দেখবে একদম পেজে ফ্যারাডের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র কী বলছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র বলছে কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে EMF আবিষ্ট হয় এবং কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ চলে। 2 নম্বর বলেছে কি দ্বিতীয় সূত্র,
তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট ইএমএফ এর মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। পরিবর্তন হারের সঙ্গে কী হবে? সমানুপাতিক হবে। এটা হচ্ছে 2 নম্বর সূত্র। নেক্সট কোশ্চেন ছিল পরিবর্ত তড়িৎ প্রবাহ বলতে কী বোঝো? পরিবর্ত তড়িৎ প্রবাহ এসি। পরিবর্ত তড়িৎ প্রবাহ বলা হয় কাকে? ব্যাটারির সঙ্গে যুক্ত বাহ্যিক রোধে সময়ের সঙ্গে তড়িৎ প্রবাহের পরিবর্তন। লেখচিত্র থেকে আমরা দেখতে পাই কি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে পরিবর্তন, তাকে পরিবর্ত প্রবাহ বা এসি বলা হয়। এখান থেকে লিখলে হবে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে পরিবর্তিত হলে তাকে পরিবর্ত তড়িৎ প্রবাহ বা এসি অল্টারনেটিভ কারেন্ট বলা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে 6, সিএফএল এর তুলনায় এলইডি ব্যবহারের সুবিধাগুলি লেখো। সিএফএল এর তুলনায় কার ব্যবহারের এলইডি ব্যবহারের সুবিধাগুলি লিখতে বলেছে। সিএফএল এর তুলনায় এলইডি ব্যবহারের সুবিধা কি না? 1 নম্বর সুবিধা হচ্ছে সিএফএল এ পারদজনিত দূষণ হয় যা এলইডিতে হয় না। 2 নম্বর হচ্ছে এলইডি এর জীবনকাল সিএফএল এর তুলনায় বেশি। 3 নম্বর হচ্ছে এলইডি এর শক্তি রেটিং সিএফএল এর তুলনায় বেশি হয়। এই 3টি কারণে কি করব আমরা? সিএফএল ব্যবহার না করে এলইডি ব্যবহার করব। নেক্সট কোশ্চেন কি? বাল্যচক্রের কার্যনীতি সংক্ষেপে ব্যাখ্যা করো। বাল্যচক্রের কার্যনীতি পাবে পেজ নম্বর 78। বাল্যচক্রের কার্যনীতি পেজ নম্বর 78 পেজে। এখান থেকে বাল্যচক্র থেকে শুরু করে বাল্যচক্রের শেষ পর্যন্ত লিখলে হবে। বলেছে কি যে এই যে চিত্রটা, এটা হচ্ছে বাল্যচক্রের ছবি। বাল্যচক্রের ছবিতে বাল্যচক্রের গঠন দেখানো হয়েছে এই ছবির দ্বারা। সুইচ অন করলে মানে এখানে একটা চুম্বক রাখা রয়েছে, এখানে একটা কি রয়েছে, একটা যে ঘুরবে এরকম একটা কাঁটা রাখা রয়েছে, আর এই কাঁটার মধ্যে তড়িৎ প্রবাহ পাঠানো হয়েছে এখানে ব্যাটারি জুড়ে। তো বলেছে এই চিত্রে বাল্যচক্রের গঠন দেখানো হলো। সুইচ অন করলে চিত্রের ন্যায় তড়িৎ প্রবাহ তীরচিহ্নিত পথে চলতে থাকে, ফলে চক্রের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের উপর থেকে নিচের দিকে হয়। চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হয় কাঠের পাতাতন বরাবর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম প্রয়োগ করে দেখা যায় পারদ স্পর্শ করা চক্রের দাঁতটির ওপর চৌম্বক ক্ষেত্র বাম দিক থেকে ডান দিকে বল প্রয়োগ করে, ফলে দাঁতটি ডান দিকে গতিশীল হয়। কিন্তু চক্রের দাঁত গতিশীল হলেই পারদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়, অর্থাৎ বর্তনী বিচ্ছিন্ন হয়। কিন্তু গতিজাতের জন্য পরের দাঁতে আবার পারদে স্পর্শ করে। এইভাবে পরপর দাঁতগুলির ওপর বল প্রযুক্ত হয় এবং দাঁতগুলি গতিশীল হয় এবং চক্রটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে। এখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তড়িৎ ক্ষেত্রের অভিমুখ চৌম্বক ক্ষেত্রের অভিমুখ উল্টে দিলে বা তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করলে চক্রটি বিপরীত দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকে। তবে দুটোই একসঙ্গে পরিবর্তন করলে চাকাটি একই দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত অভিমুখে ঘোরে। যদি আরও শক্তিশালী চৌম্বক ব্যবহার করা হয় বা তড়িৎ প্রবাহের বৃদ্ধি করা হয়, চক্রটি আরও জোরে ঘুরবে। তবে বাল্যচক্রের ঘূর্ণন সমমুখী তড়িৎ প্রবাহতে হয়, কিন্তু পরিবর্ত প্রবাহতে হয় না। আর লিখতে হয় বাল্যচক্রের কার্যনীতি। নেক্সট কোশ্চেন রয়েছে বৈদ্যুতিক মোটরের কার্যনীতি ব্যাখ্যা করো। নেক্সট রয়েছে বৈদ্যুতিক মোটরের কার্যনীতি। এখান থেকে শুরু করে পেজ নম্বর কত 78 এখান থেকে শুরু করে তোমাকে এত দূর লিখতে হয়। এটা হচ্ছে কি বৈদ্যুতিক মোটরের কার্যনীতি। দেখো বৈদ্যুতিক মোটরের ছবি এটা দেওয়া আছে, বৈদ্যুতিক মোটরের একটা গঠন চিত্র। এর কার্যনীতি কি বলেছে? বৈদ্যুতিক মোটর হলো এমন একটি তড়িৎ যন্ত্র যা স্থির চৌম্বক ক্ষেত্রে একটি তড়িৎবাহী কুণ্ডলী একটি নির্দিষ্ট অক্ষ সাপেক্ষে আবর্তন করে এবং তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক মোটরে একটি শক্তিশালী অক্ষরাকৃতি চৌম্বক থাকে যাকে ক্ষেত্রচৌম্বক বলা হয়। এর মাঝে একটি অন্তরিত তামার তারের আয়তাকার কুণ্ডলী এবিসিডি রাখা হয়, একে আর্মেচার বলা হয়। কুণ্ডলীটি এমনভাবে রাখা হয় যাতে কুণ্ডলীর এবি ও সিডি বাহু চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে থাকে। আর্মেচারের দুটি প্রান্ত পিতলের তৈরি দুটি অর্ধবলয় ই ও এফ এর সঙ্গে যুক্ত, একে কমিউটেটর বলা হয়। কমিউটেটর কোনটাকে বলে? এটাকে বলছে আর্মেচার ভিতরে
এটাকে আর্মেচার যে দুটোর সাথে আর্মেচার যুক্ত এই দুটো বলা হয় কমিউটেটর। এবং অর্ধবলয়কৃতি দুটির বাইরের অংশে দুটি পরিবাহী কার্বন ব্রাশ, এই যে B1 আর B2, এই দুটোকে বলা হয় এই দুটোকে বলা হয় যে ব্রাশ দুটি পরিবাহীর সঙ্গে ব্যাটারি দিয়ে যুক্ত হয় এবং সুইচ যুক্ত থাকে। সুইচ অন করলে দেখা যাবে আর্মেচারটি চিত্র অনুযায়ী ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, মানে এইভাবে ঘুরছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। এবং এর কারণ হলো চিত্র অনুযায়ী তড়িৎ প্রবাহ পাঠানো হলে কুণ্ডলীটি এবি বাহুতে এ থেকে বি এর দিকে এবং সিডি বাহুতে সি থেকে ডি এর দিকে তড়িৎ প্রবাহ হয়। তাই ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম অনুযায়ী এবি বাহুর ওপর নিচের দিকে ও সিডি বাহুর ওপর উপরের দিকে বল ক্রিয়া করে, ফলে এবি বাহুর নিচের দিকে এবং সিডি বাহুর উপরের দিকে গতিশীল হয়। এবিসিডি আর্মেচারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকে। যখন এবিসিডি কুণ্ডলীটি খাড়া হয় তখন ইএফ অর্ধবলয় দুটির মধ্যে ফাঁকে B1 ও B2 বাস দুটি আসে। এর ফলে বর্তনীতে তড়িৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। তবে গতিজেটের জন্য এফ অর্ধবলয় B1 ব্রাশকে এবং ই অর্ধবলয় B2 ব্রাশকে স্পর্শ করে। এর ফলে এ ও বি বাহুতে তড়িৎ প্রবাহ বি থেকে এ এর দিকে অর্থাৎ সিডি বাহুতে ডি থেকে সি এর দিকে হয়। এই অবস্থায় ফ্লেমিংয়ের বামস্থ নিয়ম অনুযায়ী এবি বাহু উপরের দিকে এবং সিডি বাহু নিচের দিকে গতিশীল হয়। এইভাবে আবর্তনের ফলে তড়িৎ প্রবাহ চলতে থাকে এবং আর্মেচারটি একইভাবে ঘুরতে থাকে। ব্যাটারির মেরু উল্টে দিলে আর্মেচারটি বিপরীত দিকে ঘুরতে থাকে। নেক্সট কোশ্চেন নম্বর 9 কি বলেছে দেখো, এসি ডায়নামোর কার্যনীতি চিত্রসহ সংক্ষেপে লেখো। এসি ডায়নামোর কার্যনীতি পাবে পেজ নম্বর 82 আছে। এসি ডায়নামোর কার্যনীতি দেখো, এটা এসি ডায়নামোর একটা গঠন চিত্র। এই চিত্রটা রাখতে হবে কোশ্চেন অনুসারে। যে কোশ্চেনগুলো পরীক্ষায় তোমাদের কম আসে, কার্যনীতি এখন আর জেনারেলি আসে না, যেখানে যেহেতু দিয়েছে তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। এসি ডায়নামো, এই যে চিত্র 6.41 যে চিত্র, এটা চিত্রে এসি ডায়নামোর মূল গঠন অংশ দেখানো হয়েছে। এন এবং এস হলো একটি শক্তিশালী অসূক্ষরাকৃতির চুম্বকের দুটি মেরু। এই চুম্বককে ক্ষেত্রচুম্বক বলা হয়। এই ক্ষেত্রচুম্বক মেরু দুটির মাঝে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে প্রায় সুষম জ্যামিতিক সুষম চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করে। এবিসিডি হলো চৌম্বক ক্ষেত্রে রাখা একটি আয়তাকার কুণ্ডলী। একটি নরম লোহার চোঙের ওপর অন্তরিত তামার তার জড়িয়ে এই কুণ্ডলীটি গঠন করা হয়। এই কুণ্ডলীকে আর্মেচার বলা হয়। এবিসিডি কুণ্ডলীর খোলা প্রান্ত দুটি যথাক্রমে দুটি পিত্তলের মসৃণ গোলাকার রিং R1 ও R2, এই যে রিং R1 ও R2 এর সঙ্গে যুক্ত থাকে। এই রিং দুটি কুণ্ডলীর সঙ্গে ঘূর্ণনের সঙ্গে ঘুরতে থাকে। B1 ও B2 হলো দুটি কার্বন নির্মিত ব্রাশ। যখন এবিসিডি কুণ্ডলী রিং সহ ঘোরে তখন ব্রাশগুলি আলগাভাবে রিং দুটিকে স্পর্শ করে। B1 ও B2 ব্রাশের সঙ্গে বহির্বর্তনীতে আর যুক্ত করা হয়। এবার এবিসিডি কুণ্ডলীকে ঘোরানো হলে কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হয়, ফলে কুণ্ডলীতে তড়িৎচালক বলের আবেশ ঘটে এবং বর্তনীতে তড়িৎ প্রবাহ চলে। এ হচ্ছে এসি ডায়নামোর কার্যনীতি। একইভাবে পরেরটা দেখবে ডিসি ডায়নামোর কার্যনীতি রয়েছে। ডিসি ডায়নামোর কার্যনীতি এখান থেকে শুরু করে এই পর্যন্ত কি বলেছে দেখো, এই যে ডিসি ডায়নামোর ছবি, এটা এই দুটোর মধ্যে মেন পার্থক্য কি, এই যে ব্রাশের এই জায়গাটা হচ্ছে মেন পার্থক্য। এখানে বলেছে কি ডিসি ডায়নামোর মূল গঠন দেখানো হলো। এসি ডায়নামোর রিং স্লিপের পরিবর্তে কমিউটেটর ব্যবহার করে ডিসি ডায়নামো তৈরি করা হয়। এন এবং এস হলো শক্তিশালী অসূক্ষরাকৃতির চুম্বকের দুটি মেরু। একটিকে ক্ষেত্রচুম্বক বলা হয়। এই ক্ষেত্রচুম্বক মেরু দুটির মাঝে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে প্রায় সুষম চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করে। এবিসিডি হলো চৌম্বক ক্ষেত্রে রাখা একটি আয়তাকার কুণ্ডলী। একটি নরম লোহার চোঙের উপর অন্তরিত তামার তার জড়িয়ে এই কুণ্ডলী গঠন করা হয়। একে আর্মেচার বলা হয়। এবিসিডি কুণ্ডলীর খোলা প্রান্ত দুটি যথাক্রমে পিত্তলের তৈরি দুটি অর্ধচোঙাকৃতি পাত R1 ও R2 সঙ্গে যুক্ত থাকে। R1 ও R2কে একত্রে কমিউটেটর বলা হয়। কুণ্ডলী ঘুরলে তার সঙ্গে কমিউটেটরও ঘোরে। B1 ও B2 হলো দুটি কার্বন নির্মিত ব্রাশ। যখন এবিসিডি কুণ্ডলী কমিউটেটর সহ ঘোরে তখন ব্রাশগুলি কমিউটেটরের দুটি পাতের সঙ্গে আলগাভাবে স্পর্শ করে থাকে। এবার কুণ্ডলীটি ঘুরতে ঘুরতে এমন অবস্থা আসে যখন এবি বাহু নিচে সিডি বাহু উপরে থাকে। গতিজাটের জন্য এবি বাহু উপরের দিকে এবং সিডি বাহু নিচের দিকে নামতে চায়, তখন আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখও বিপরীত হয়ে যায়। তাই এসি ডায়নামোতে যে তড়িৎ প্রবাহ পাওয়া যায় তা অভিমুখ পর্যায়ক্রমে বিপরীত হয়।
কিন্তু ডিসি ডায়নামো যখন R1 পাত ও B2 ব্রাশের সঙ্গে যুক্ত বাসের সঙ্গে এবং R1 পাত এবং R2 পাত B1 বাসের সঙ্গে সংযুক্ত আসে, ফলে প্রবাহটা বিপরীত না হয়ে একমুখী হয় এবং বহির্বর্তনীতে B1 ও B2 ব্রাশের সঙ্গে R রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চলতে থাকে। এটা হচ্ছে আমাদের ডিসি ডায়নামোর কার্যনীতি। এই গেল তোমাদের যে কোশ্চেন 10খানা রয়েছে, তো বিভাগ ঘয়ের 10টি কোশ্চেন এখানে শেষ হলো। পরবর্তী রয়েছে তোমাদের গাণিতিক প্রশ্ন উত্তর, যেগুলো পরবর্তী ভিডিও পাঠে কোশ্চেন অ্যান্সার এগুলো সলিউশন করানো হবে। তাই তোমাদের বলবো, যদি ভালো লাগে ভিডিও সলিউশন, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।